খবর শুনছেন বিশেষ সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ ও তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বালিগঞ্জের নামী মিষ্টির দোকানে হামলার পর চরম নাটকীয়তা। সন্ধ্যার পর কর্মচারীরা যা করলেন তা দেখে ছুটে গেলেন দিলীপ ঘোষ। দিল্লিতে জুন মালের হাতটাকে ধরল। নিচুতলার কর্মীদের প্রতি কি বিচার করছে বিজেপি? যুক্তিতক্কই ক্ষুরধার শতরূপ। অনাস্থা ভোটে জিতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ। টিএমসিকে হারিয়ে পঞ্চায়েত বিজেপির দখলে। হু হু করে বাড়ছে চিনির দাম। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিয়েছে সরকার? স্বস্তি মিলবে? পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মুখে জাল বাঁধলেও জঞ্জালেই মুখ দেয় কিছু প্রাণী। দলত্যাগী আরাবুলকে নজিরবিহীন তোপ নওসাদের। ও কাঁদতে কাঁদতে বলল, বাঁচাও আমাকে। ব্রিটেনের রুশ জাহাজের ভারতীয় ক্যাপ্টেনের গ্রেপ্তারিতে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী। দিদি এমপি এমএলএ করে দেব বলেছিলেন, মমতাকে নিয়ে অভিমান প্রকাশ ইন্দ্রাণী হালদারের। আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ স্ট্যাটাস, আজও ঢুকছে অন্নপূর্ণার টাকা, কথা রাখল শুভেন্দু সরকার। প্রতি 10 গ্রামে 2000 টাকা বাড়ল সোনা। আজ কত হলো এই মূল্যবান ধাতুর দাম? অ্যালার্ম বেল বেজে উঠেছে। সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র। বিসিআই চেয়ারম্যানের পদত্যাগের দাবি আরও জোরালো। মুখে বারবার ঘা, হাত পা অবশ, শরীরে লুকিয়ে থাকা বড় বিপদের সংকেত কি এটি? নিউ টাউনে বস্তাবন্দি যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। সিসিটিভিতে ধরা পড়ল লাশ ফেলার দৃশ্য। বাড়ি নাকি গোলাবারুদের পাহাড়? তৃণমূলের বড় নেতার বাড়িতে একটি ভয়ঙ্কর জিনিসের সম্ভার। তোলপাড় মুর্শিদাবাদ। কে এই পাপাই ঘোষ লোকটি? নেপথ্যে আইফোন। বাবা মাকে ব্ল্যাকমেল করতে 3 ঘন্টা খাদের কিনারায় দাঁড়িয়ে তরুণ, শেষ পর্যন্ত তীরজনের মৃত্যু। দীর্ঘ দুশ্চিন্তার মেঘ কাটছে। পাহাড় এবার সত্যি রোদ ঝলমলে হয়ে আসবে। শিলিগুড়িতে শাহের বৈঠকই হতে পারে টার্নিং পয়েন্ট। 6 মাস পর সব উল্টে যাবে, যাদবপুরে দিলীপের কড়া হুঁশিয়ারি। বন্দে মাতরম, মহাত্মা গান্ধীর বক্তব্য দেশজুড়ে প্রচার করবে বিজেপি। রাহুল, সোনিয়া, খড়গেদের জবাব দিতে সিদ্ধান্ত নীতিন নবীনদের বৈঠকে। ধনীদের কোটা নয়, দিল্লিতে জোরালো সংরক্ষণ বিরোধী আন্দোলন। আধা সেনা নামালো সরকার। ভয়ঙ্কর কিছু অপেক্ষা। ওলটপালট হবে ভারতের আবহাওয়া। বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের। দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন, সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার। মুর্শিদাবাদের তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়, চক্ষু চড়ক গাছ পুলিশের। দিল্লিতে হু হু করে ছড়াচ্ছে সোয়াইন ফ্লু, প্রশাসনের ভূমিকা নিয়ে বাড়ছে আতঙ্ক। তৃণমূলের সব বসে রয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা। হাসপাতালে গেলেই কি বাতিল স্বাস্থ্যসাথী? নবান্নের নতুন এসওপিতে তোলপাড় রাজ্য। সার্ক নিয়ে ভারতের কড়া বার্তা, বল এখন ইসলামাবাদের কোর্টে। অনেক এগিয়ে চীন, এগোচ্ছে পাকিস্তানও। ভারত এখনও 4th জেনারেশন যুদ্ধবিমানে আটকে। অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল। একাধিক প্যান কার্ড থাকলেই বড় বিপদ, এখনই সাবধান হন। ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ডাবল ট্যাপ ড্রোন হামলা। মহিলা ও শিশু সহ অন্তত 16 জন নিহত, আহত 130। বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে অস্ত্রের ভান্ডার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। কলকাতার বালিগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টির বিপণী গুপ্তা ব্রাদার্সে হামলার ঘটনার পর পরিস্থিতি এক নজিরবিহীন মোড় নিয়েছে। ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও এখনও তীব্র ভীতি ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন ওই দোকানের কর্মচারীরা। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সন্ধ্যার পর অনেক কর্মীই চরম আতঙ্কের কারণে দোকানে কাজ করতে সম্পূর্ণ অস্বীকার করছেন। এই ঘটনার জেরে কলকাতার মিষ্টির ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তাহীনতার বিষয়টি এবার বড় আকার ধারণ করেছে। মিষ্টি ব্যবসায়ীদের এই তীব্র সংকটের কথা মাথায় রেখে আজ মিষ্টি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন মিষ্টি উদ্যোগের তরফে সরাসরি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে দরবার করা হয়। এদিন মিষ্টি ব্যবসায়ীদের একটি বিশেষ সম্মেলনে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন মন্ত্রী দিলীপ ঘোষ। ব্যবসায়ীরা তাদের ক্ষোভ এবং প্রতিদিনের নিরাপত্তাহীনতার বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি বা ব্যবসায়ীদের ভয় দেখানোর সংস্কৃতি বরদাস্ত করা হবে না। প্রতিটি ব্যবসায়ী এবং কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে। বালিগঞ্জের ঘটনার পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে
বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সের কর্মচারীদের সূত্রে জানা গেছে, দোকানে হামলার সেই অনভিপ্রেত ঘটনার পর রাতের শিফটে বা সন্ধ্যার পর কাজ করার ক্ষেত্রে কর্মীদের মনে এক ধরনের মানসিক ট্রমা কাজ করছে। ব্যবসায়ীদের সংগঠন মিষ্টি উদ্যোগের কর্তারা জানান, কলকাতার বুকে যদি ঐতিহ্যবাহী মিষ্টির দোকানে কর্মচারীরা কাজ করতে ভয় পান, তবে তা সমগ্র মিষ্টি শিল্পের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলবে। আর সেই কারণেই তারা সরাসরি সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন এবং মন্ত্রী তাদের পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছেন। মন্ত্রী দিলীপ ঘোষের এই কড়া বার্তা এবং আশ্বাসের পর বালিগঞ্জ সহ কলকাতার মিষ্টি বিপণীগুলির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন আগামী দিনে কী ধরনের পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। গুন্ডামি রুখবই, সরকার বলছে, তাও দেখি তোলাবাজ একইভাবে চলছে। ব্রেকফাস্ট, হাই টি আর মাখো মাখো ভোজনে বিরোধীকে মাপা হলো বন্ধুর ওজনে। কালকের কটুভাষী আজকেই মিত্র, তৃণমূলীকরণের কি আজব চিত্র। এবিপি আনন্দর যুক্তিতক্ক অনুষ্ঠানে বাম নেতা শতরূপ ঘোষ একই বন্ধনীতে রেখে আক্রমণ করেন তৃণমূল ও বিজেপিকে। ইস্যু তুলে তুলে বিদ্ধ করেন বিজেপির প্রতিনিধি এবং কালীঘাট ও ঋতব্রত তৃণমূল নেতাকে। প্রশ্ন তোলেন, বিজেপির তৃণমূলীকরণের আর বাকিটা কি রইল? বিজেপির তৃণমূলীকরণের খোঁচা শতরূপ বলেন, এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলা চলছে মোটামুটি 80% ভালো তৃণমূল আর 20% বিজেপি দিয়ে। এখন তৃণমূল সম্পর্কে যে কথাগুলো সজলদা বললেন, এগুলো তো আজকে নতুন নয়, এখন তো তৃণমূল সরকারে নেই, এখানে বলে কি হবে? গত 15 বছর ধরে এই কথাগুলো আমরাও বলেছি, বিজেপিও বলেছে। তৃণমূল কংগ্রেসের চোর, টাকা, ধর্ষক, তোলাবাজ ভরে গেছে। এই চুরি, ডাকাতি, ধর্ষণ কারা করেছিল? তৃণমূলের পার্টি অফিসের টেবিল চেয়ারগুলো তো করেনি। এমনকি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো তৃণমূলের সাধারণ সমর্থকও তো করেনি, করেছিল তো তৃণমূলের কয়েকজন নেতা। শতরূপ আরও বলেন, বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গে আর কি উপকার হয়েছে না হয়েছে জানি না, কিন্তু একটা বিরাট উপকার হলো, বিজেপি এবার ভোটে না জিতলে জানতেই পারতাম না তৃণমূলে এত ভালো মানুষ আছে। ঋতব্রত নিয়ে খোঁচা। যুক্তিতক্কর মঞ্চে অপর বক্তা বিধায়ক কুণাল ঘোষকেও শতরূপ বিদ্ধ করলেন ঋতব্রত বানে। শতরূপ বললেন, আপনি একটা কথা বললেন, আপনি বলেছেন আমাকে কেউ চোর বলতে পারে, কিন্তু এই খারাপ দিন আমাকে গদ্দার বলতে পারবে না। আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, আমাকে কেউ গদ্দার বলতে পারে, কিন্তু আমাকে কেউ চোর বলতে পারবে না। সত্যি কথা বলতে আমাকে যেহেতু গদ্দারও বলা হয় না, চোরও বলা হয় না, তাই দুটো শব্দের মধ্যে কোনটা শুনতে বেশি আনন্দ হয় সেটা আমি ঠিক জানি না। তবে একটা কথা বলি, আপনি এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলে নেওয়ার প্রসঙ্গে বললেন যখন তাকে আপনাদের আপত্তি ছিল, কিন্তু তার কোনো প্রমাণ নেই, এখন আপনি বললে আমাদের বিশ্বাস করতে হবে। শতরূপ ঘোষ আরও বলেন, একটা বাংলা প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। কথাটার মধ্যে একটা বড় শিক্ষা আছে। যদি সেই সময় আপনাদের মনে থাকতো, যদি আপনাদের দলের সর্বোচ্চ নেতাদেরও সেই কথাটা মনে থাকতো, তাহলে যখন আমরা বলেছিলাম কুণাল দা সিপিএমের খারাপ সময়ে সিপিএমকে ছুরি মারছে, তৃণমূলের খারাপ সময় তৃণমূলও থাকবে না, তখন আমাদের নিয়ে ব্যঙ্গ করার দরকার ছিল না। তখন আপনারা বলেছিলেন সিপিএমের পার্টি অফিসে এখন লালবাতি জ্বলে গেছে, ওদের দলে আর কেউ যাবে না, এখন উন্নয়নে সামিল হওয়ার জন্য মানুষ আমাদের দলে আসছে। কিন্তু আজ দেখতে পাচ্ছেন তো বাস্তবটা কি হয়েছে। আপনাদের খারাপ সময়ে আমাদের সঙ্গে থাকেননি, আমাদের খারাপ সময়ে আমাদের পাশে নেই, আপনাদের খারাপ সময়ে আমাদের পাশে নেই, বিজেপির খারাপ সময়ে বিজেপির সঙ্গেও থাকবে না। রাজনৈতিক সমীকরণ বদলে ফের শিরোনামে বাঁকুড়া। ভোটাভুটির মাধ্যমে তৃণমূল কংগ্রেস পরিচালিত 1 নম্বর ব্লকের জগদ্দল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি। দীর্ঘ টানাপোড়েনের পর ভোটাভুটিতে পরাজিত হয়ে তৃণমূলের হাতছাড়া হলো এই পঞ্চায়েতের রাশ। তবে পঞ্চায়েতের ক্ষমতা দখলের পাশাপাশি এদিনের ঘটনাক্রমে প্রশাসনিক চত্বরে দেখা গেল নজিরবিহীন দৃশ্য। নবনির্বাচিত প্রধানকে আসনে বসানোর আগে পুরো পঞ্চায়েত কার্যালয়ে গঙ্গাজল ও গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করলেন স্থানীয় বিজেপি বিধায়ক ও কর্মীরা। ভোটের অঙ্ক ও ক্ষমতার হাতবদল। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে 14 আসন বিশিষ্ট জগদ্দলা ও 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে তৃণমূল কংগ্রেস 7টি আসন, বিজেপি 6টি আসন এবং 1টি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছিলেন। পরবর্তীতে বিজেপির এক পঞ্চায়েত সদস্য কোল বদলে তৃণমূল শিবিরে যোগ দেওয়ায় পঞ্চায়েতের বোর্ড গঠনের পথ মসৃণ হয় এবং শাসক দলের হাতেই যায় পরিচালনার দায়িত্ব। তবে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হলে আচমকায় পদত্যাগ করেন তৎকালীন তৃণমূল প্রধান, যার ফলে প্রধানের আসনটি শূন্য হয়ে পড়ে। নির্বাচন কমিশনের নিয়ম মেনে ডেকে পাঠানো ট্রলবি সভায় এদিন 14 জন পঞ্চায়েত সদস্য ভোটাভুটিতে অংশ নেন। ভোটাভুটিতে তৃণমূলের সমস্ত কৌশল ব্যর্থ করে বিজেপির প্রার্থী মৌসুমী বাউরি সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন আদায় করে নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন। গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ বিতর্ক ভোটাভুটির ফলাফল ঘোষণা হতেই ক্ষোভ উচ্ছ্বাসে ফেটে পড়েন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। দলীয় বিধায়কের উপস্থিতিতে পঞ্চায়েতে কার্যালয়ের আনাচে কানাচে গঙ্গাজল ছিটানো হয়। বিজেপির দাবি, এতদিন ধরে শাসক দলের অধীনে থাকা পঞ্চায়েত চত্বরে যে দুর্নীতি ও স্বৈরাচারী পরিবেশ তৈরি হয়েছিল তা দূর করতেই এই রাজনৈতিক শুদ্ধিকরণ। এরপরে নবনির্বাচিত প্রধান মৌসুমী বাউরিকে ফুল ও মিষ্টি খাইয়ে
আনুষ্ঠানিকভাবে প্রধানের চেয়ারে বসানো হয়। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় নেতৃত্বের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়াকে হেয় করতেই এবং রাজনৈতিক প্রতিহিংসার বাতাবরণ তৈরি করতে বিজেপি ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। উৎসবের মরশুমের আগে চিনির দাম হঠাৎ করে বৃদ্ধি হতেই কপালে চিন্তার ভাঁজ পড়ছে সাধারণ মানুষের। তবে কী কারণে আচমকাই মূল্য বৃদ্ধি, তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও সাধারণ মানুষ চিনি থেকে ইথানল উৎপাদনের কারণে চিনির দাম বেড়েছে বলে যে দাবি করছেন, কিন্তু সরকার এই যুক্তিকে নাকচ করে দিয়েছে। খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে কম উৎপাদন, উৎসবের মরশুমে চাহিদা এবং মজুতদারির কারণে দাম বেড়েছে। পাশাপাশি চিনির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে মজুতের সীমা নির্ধারণ এবং শুল্ক মুক্ত আমদানির ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানিয়েছে সরকার। কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে যে চিনির ক্রমবর্ধমান মূল্যকে ইথানল উৎপাদনে এর ব্যবহারের সঙ্গে যুক্ত করা সম্পূর্ণ ভুল। পেট্রোলের সঙ্গে মেশানোর জন্য ইথানল উৎপাদনে চিনির ব্যবহার অনেকটা কমে গিয়েছে। তথ্য অনুযায়ী 2022 থেকে 23 সালে 12% এর কাছাকাছি ব্যবহার হয়েছে, কিন্তু 2025 থেকে 26 সালে এটি কমে গিয়ে প্রায় 9% এসে দাঁড়িয়েছে। বর্তমানে দেশের মোট ইথানল উৎপাদনের প্রায় 75% আসে শস্য থেকে, প্রধানত ভুট্টা থেকে। ভারত বছরে প্রায় 32 থেকে 34 মিলিয়ন টন চিনি উৎপাদন করে, যার ফলে 28 থেকে 29 মিলিয়ন টন উদ্বৃত্ত থাকে। আগে এই উদ্বৃত্ত চিনি কারখানাগুলোতে আটকে থাকতো, যা তাদের তহবিল নিঃশেষ করে দিচ্ছিল এবং আখ চাষিদের অর্থ পরিশোধে বাধা দিচ্ছিল। এখন সরকার এই উদ্বৃত্ত চিনি ও আখ ব্যবহার করে ইথানল উৎপাদন করছে, যা পেট্রোলে ব্যবহৃত হয়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিচ্ছে সরকার? 1. সরকার একটি বিবৃতিতে জানিয়েছে যে সরকার চিনি ব্যবসায়ীদের ওপর মজুদের সীমা আরোপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী যেসব ব্যবসায়ী প্রতি মাসে 10 মেট্রিক টনের বেশি চিনির ব্যবসা করেন, তারা 15 দিনের বেশি চিনি মজুত করতে পারবেন না। অপরিশোধিত চিনি আমদানির ওপরও কর মওকুফ করা হয়েছে। 2026 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। ব্যবসায়ীদের জন্য 30 নভেম্বর পর্যন্ত 400 টন মজুতের সীমা নির্ধারণ করা হয়েছে। উৎসবের মরশুমে বাজারে চিনির সরবরাহ বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কারখানাগুলোকে 15 অক্টোবর থেকে আখ মাড়াই শুরু করার পরামর্শ দিয়েছে। গত কয়েক সপ্তাহে চিনির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 20 জুলাই প্রতি কেজি চিনির দাম ছিল 48.18 টাকা। 20 আগস্ট সেই দাম বেড়ে হয়েছে 55.70 টাকা। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে চিনির দাম বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রত্যাশার তুলনায় কম দেশীয় উৎপাদন, উৎসবের মরশুমের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়াজনিত কারণে আখের ক্ষতি, বিশ্ববাজারে চিনির সরবরাহ কমে যাওয়া এবং শিল্পের কিছু অংশের জল্পনা ও মজুতদারি। খুব তাড়াতাড়ি আখ মাড়াইয়ের কার্যক্রম শুরু হলে অক্টোবরে চিনির উৎপাদন 10 লক্ষ টন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত এই মাসে মাত্র 3 থেকে 4 লক্ষ টন চিনি উৎপাদিত হয়। প্রতি মাসে যোগ্য বলে বিবেচিত মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্য বিজেপি সরকারের। সেই লক্ষ্যে প্রতি মাসে যোগ্য বলে বিবেচিত মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পৌঁছে দেওয়াই লক্ষ্য বিজেপি সরকারের। সেই লক্ষ্যে চলছে কাজ। এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনা বাহিনী তৈরির কথা বলছেন মুখ্যমন্ত্রী। কী লক্ষ্য হবে তাদের, সেই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাদের পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসেবে কাজ করতে বলেছেন। এ বিষয়ের দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী বলেছেন, উত্তর কলকাতার 7টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন সংগঠনের মতো, যাতে আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের ওপর কোনো রকমের অত্যাচার অবিচার হলে আপনারা মা বোনদের পাশে দাঁড়াতে পারেন। এবং টুকরে টুকরে গ্যাং যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম জাতীয়তাবাদে আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা মা মাতঙ্গিনী হাজরার মতো অথবা রানী রাসমণির মতো অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো আগামী দিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। দেশ মাতৃকাকে, রাষ্ট্রকে, যা ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য, সেটা রক্ষা করার জন্য আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসেবে কাজ করবেন। আমরা নিশ্চিত এই রাজ্যের একজন উপযুক্ত মা বোন দিদি আমাদের এই কর্মসূচি বা এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবেন না। গত মঙ্গলবার মহাজাতি সদনের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, মাত্র 3 মাসের সরকার আমাদের চলতে চলতে এই বিপুল কর্মযজ্ঞে ভুল ত্রুটি কিছু থেকে থাকতে পারে, সেটাও সংশোধন হতে হতে আমরা এগোবো। প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান সঠিক সময়ে, এটা আমরা চাই। আর যাদের এই অর্থ প্রয়োজন নেই, কোটিপতি লক্ষপতি অর্থশালী, আমি আশা করব তারা এই অর্থ যাতে আর একটি বোন পান, তার সুযোগ তারা করে দেবেন। এটুকুই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব। অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার মাপকাঠিতে যোগ্য হলে কোনো মহিলা বঞ্চিত হবেন না বলে বারবার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে বারবার আশ্বাস দিয়েছেন তিনি। শুধু তাই নয়, যোগ্য হওয়ার পরেও কেউ টাকা না পেলে তাদের সমস্যা সমাধানের পথও বাতলে দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেক মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10 জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে যদি উপযুক্ত কেউ বঞ্চিত হন, নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন।
ভাঙড়ের উত্তপ্ত রাজনৈতিক ময়দানে এবার আরও এক ধাপ চলল পারদ। স্বৈরাচারী দল ও একনায়কতন্ত্র এর তোপ দেখে শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়ার কথা ঘোষণা করেছিলেন ভাঙড়ের বিতর্কিত নেতা আরাবুল ইসলাম। কয়েক ঘন্টা কাটতে না কাটতেই সেই দল থেকে পাল্টা জবাব দিতে ময়দানে নামলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে শুধু আত্মপক্ষ সমর্থন নয়, নাম না করে আরাবুলকে সোজা গ্রামের এক বিশেষ প্রাণীর সঙ্গে তুলনা করে নজিরবিহীন ভাষা আক্রমণ শানালেন নওশাদ। দল থেকে নেতার অভিযোগ উড়িয়ে দিয়ে ভাঙড়ের বিধায়ক জানান, কেউ দল ছেড়ে চলে গেছেন বলেই যে তিনি চুপ করে থাকবেন এমনটা নয়। গ্রামীণ জীবনের এক ঘরোয়া রূপক টেনে নওশাদ বলেন, আমরা গ্রামের দিকে কিছু প্রাণীকে মুখে জাল দিয়ে রাখি যাতে তারা নোংরা কিছুতে মুখ না দিতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেই সব প্রাণী মাঝে মাঝেই সুযোগ বুঝে জঞ্জালেই মুখ দেয়। আরাবুলকে অতীতে আইএসএফে সামিল করার প্রসঙ্গ টেনে তার আরও স্পষ্ট সংযোজন, যখন তাকে দলে নেওয়া হয়েছিল তখনই আমি বলেছিলাম ওকে শুধু শুধরে যাওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দীর্ঘদিন ধরে আঁকড়ে থাকা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নওশাদের হাত ধরে আইএসএফে যোগ দিয়েছিলেন আরাবুল। সেই সময় তার ক্ষোভ ছিল ঘাসফুল শিবিরের জন্য আজীবন প্রাণপাত করলেও বদলে তাকে বারবার অপমানিত হতে হয়েছে। কিন্তু নির্বাচনের মাত্র কয়েক মাসের ব্যবধানেই সেই একই একনায়কতন্ত্র ও লুম্পেন রাজের ফিরিস্তি দিয়ে আইএসএফও ছাড়লেন তিনি। ভাঙড় জুড়ে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে সাধারণ মানুষের উপর অত্যাচারের চাঞ্চল্যকর অভিযোগ তুলে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। রাজনৈতিক মহলের মতে এলাকায় শওকত মোল্লার দাপটে কোণঠাসা হয়ে একসময় আইএসএফের ছাতার তলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন আরাবুল, কিন্তু নতুন দলেও নিজের জমি শক্ত করতে না পেরে ফের ক্ষোভ উগরে রাজনীতিতে অবস্থান বদলের পথ খুঁজছেন। এদিকে তৃণমূলের অন্তরেও বর্তমানে একাধিক রাজনৈতিক শিবিরের জন্ম হয়েছে। একের পর এক বিধায়ক সাংসদ মূল দল থেকে সরে নিজস্ব বলয় তৈরি করার চর্চা শুরু হয়েছে। তবে কি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের দিকেই পা বাড়াচ্ছেন ভাঙড়ের এই প্রাক্তন বিধায়ক, নাকি ঋতব্রত শিবিরেও তাকে গ্রহণ করতে ইতস্তত করবে, তা নিয়েও প্রশ্নচিহ্নের আবহ তৈরি হয়েছে। তবে রাজনৈতিক ভবিষ্যৎ যেখানেই দাঁড়াক না কেন, ভাঙড়ের ক্ষমতা দখলের লড়াইয়ে যে দুপক্ষের দ্বন্দ্ব নতুন মাত্রা পেল তা নওশাদের এই আক্রমণাত্মক মন্তব্যেই স্পষ্ট। গত জুনে ব্রিটিশ বাহিনীর হাতে গ্রেপ্তার হন অজয়। এমভি স্মিটোর্স নামে একটি তেলবাহী জাহাজের ক্যাপ্টেন ছিলেন তিনি। ঘটনাচক্রে রাশিয়ার শ্যাডো ফ্লিটের একটি স্মিটোর্স ক্যাপ্টেন অজয় পন্ত এবং তার স্ত্রী ঋতু বৃটিশ বাহিনীর হাতে বন্দী রুশ জাহাজের ভারতীয় ক্যাপ্টেন অজয় পন্ত। তার গ্রেপ্তারিকে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্ত্রী ঋতু। সংবাদ সংস্থা AFP-কে বলেন, আমার স্বামী কিছু করেনি, ভুল সময়ে ভুল জায়গায় পৌঁছে গিয়ে ফেসে গিয়েছে, বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। গত জুনে ব্রিটিশ বাহিনীর হাতে গ্রেপ্তার হন অজয়। এমভি স্মিটোর্স নামে একটি তেলবাহী জাহাজের ক্যাপ্টেন ছিলেন তিনি। ঘটনাচক্রে রাশিয়ার শ্যাডো ফ্লিটের একটি স্মিটোর্স এ ধরনের জাহাজের মাধ্যমে বিশ্ববাজারে তেল পৌঁছে দেয় রাশিয়া। ফলে স্মিটোর্সও সেই নিষিদ্ধ জাহাজের তালিকায় থাকায় সেটিকে বাজেয়াপ্ত করে ব্রিটিশ বাহিনী। গত 4ই জুন রাশিয়ার উস্ট লুগা বন্দর থেকে রওনা হয়ে বাল্টিক সাগর হয়ে ভারতের দিকে যাচ্ছিল জাহাজটি। ইংলিশ চ্যানেল পার হওয়ার সময়ই ব্রিটিশ বাহিনী সেটিকে বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার হন ক্যাপ্টেন অজয়। ঋতুর দাবি, তার স্বামী পরিস্থিতির শিকার। গ্রেপ্তারের পরই তাকে ফোন করেছিলেন অজয়। কাঁদতে কাঁদতে বলেন, আমাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি জেলবন্দি, এখান থেকে যত তাড়াতাড়ি পারো আমাকে বার করার ব্যবস্থা করো। পুরোপুরি ভেঙে পড়েছেন তার স্বামী, এমনটাই জানিয়েছেন ঋতু। তার কথায় ও কোনো কিছুই জানে না। তবে আদালতে ব্রিটিশ আইনজীবী দাবি করেন, অজয় যেহেতু জাহাজের ক্যাপ্টেন তিনি সবকিছুই জানতেন। অন্যদিকে অজয়ের আইনজীবী এই যুক্তির বিরোধিতা করে পাল্টা দাবি করেন, অজয় একজন কর্মী মাত্র, তিনি তার মালিকের নির্দেশ অনুসরণ করেছেন। ক্যাপ্টেনের দায়িত্বে থাকে জাহাজকে নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া। 15ই ডিসেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে অজয়ের। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, তাদের উপদূতাবাসের আধিকারিকেরা অজয়ের সঙ্গে যোগাযোগ করেছেন, তার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন।